বাবার পছন্দ করা পাত্র হিসেবে নিজের ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের রাগী জল্লাদ প্রফেসর শাফায়েত ইমতিয়াজকে দেখে চমকে উঠল রুয়াদ। যাকে কিনা জমের মতো ভয় পায় সে, তার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছে। রুয়াতের জানা মতে তো তার হবু বরের নাম নুয়াশ, তাহলে ইনি কেন এখানে? রুয়াদ তড়িঘড়ি করে কেবিন নাম্বারটা দেখে নিল। না, ঠিক কেবিন নাম্বারটাতেই তো এসেছে সে। তার মা আসার আগে বলে দিয়েছে 3rd ফ্লোরের 7 নম্বর কেবিনটাতে নুয়াজ অপেক্ষা করছে। রুয়াদ যখন আসে তখন কেবিনটা ফাঁকাই ছিল, অপেক্ষা করছিল তার বাবার পছন্দ করা ছেলের জন্য। হঠাৎ হন্তদন্ত হয়ে পাশে কাউকে চেয়ার টেনে বসতেই রুয়াদ সেদিকে তাকায়, কিন্তু পাশ ফিরে শাফায়েত ইমতিয়াজকে দেখে রীতিমতো ভড়কে যায় রুয়াদ। লোকটার শরীর ঘেমে নিয়ে একাকার, এখনও তাকায়নি রুয়াতের দিকে। তাকালে নিশ্চয়ই রুয়াতের মতো সেও চমকে উঠত। দুঃখিত, দেরি। কথাটা বলতে বলতে মাথা উঁচু করতে আর কথাটা সম্পূর্ণ করতে পারল না শাফায়াত। দৃষ্টিপাত হলো দুজনের। রুয়াদ দৃষ্টি সরিয়ে নিল। অস্বস্তিরা প্রবলভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে, সাথে ভয়ও। লোকটা ভীষণ পাঁচি রুয়াতের ভাষ্য মতে, কেননা অ্যাকাউন্ট সাবজেক্টে জাস্ট অঙ্কে এফোর ওফোর হলেই সবার সাথে বেশ রুট বিহেভ করে কথা বলে। রুয়াতের সাথেও বেশ কয়েকবার রুট হয়ে কথা বলেছে, সাথে শাস্তির স্বরূপ সেই টপিক রিলেটেড অধ্যায়ের সব উদাহরণের অঙ্ক বাসার কাজ দিয়েছে। শাফায়াতও বেশ চমকালো নিজের স্টুডেন্টকে পাত্রের রূপে দেখে, তা তার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। তবুও কিছুটা শিওর হওয়ার জন্য রুয়াতের দিকে প্রশ্ন ছুড়ে বলল, আপনি কি কবির আঙ্কেলের মেয়ে? রুয়াত মাথা নত করেই জবাব দিল, জি স্যার। শাফায়েতের কপালে দু ভাঁজ পড়ল। বিরক্তির নাকি চিন্তার সেটা ঠাউর করা গেল না। আপনি কি আগে থেকেই জানতেন আঙ্কেল আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? রুয়াত তড়িৎ গতিতে তাকালো শাফায়েতের দিকে, ঝড়ের বেগে মাথা নাড়িয়ে বলল, না 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 স্যার, আমি সত্যি আগে জানতাম না আপনার সাথে বাবা বিয়ে ঠিক করছে। তাহলে বিশ্বাস করুন, আমি জীবনেও আসতাম না এখানে। আপনাকে বিয়ে করার চেয়ে সারা জীবন সিঙ্গেল থাকা ঢের ভালো। শাফায়েত ভ্রু কুচকালো রুয়াতের কথায়। মেয়েটা কি বোঝাতে চাইছে? রুয়াত আশেপাশে তাকালো, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। নিজেকে নিজেরই ঠাটিয়ে চড় দিতে ইচ্ছে করছে। এই লোকটার সামনে থাকলেই কায়নাত ভয়ে সব তালগোল পাকিয়ে ফেলে। আপনার বাবাকে তাহলে বাসায় গিয়ে বলে দেবেন আপনার আমাকে পছন্দ হয়নি। অন্যমনস্ক হয়ে জবাব দিল রুয়াত। হুম। পরক্ষণেই কথার মানে বুঝতে পেরে কিঞ্চিত বিস্ফোরণ নিয়ে বলে, কি বললেন? শাফায়েত মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল, তারপর নড়েচড়ে বসে বলল, আপনি নিজেই বলেছেন আমাকে বিয়ে করার চেয়ে সিঙ্গেল থাকা ঢের ভালো। তো বিয়েটা ভাঙার জন্য তো রিজন লাগবে। আমারও তো শখ নেই নিজের ছাত্রীকে বিয়ে করার। রেপুটেশনেরও একটা ব্যাপার আছে। তাই বলছি বাসায় গিয়ে আঙ্কেলকে বলবেন আপনার আমাকে পছন্দ না, তাই আপনি বিয়েটা করবেন না। কথাটা বলেই শাফায়েত বসা থেকে উঠে চলে গেল। রুয়াত চোখ বড় বড় করে তাকালো শাফায়েতের যাওয়ার পানে। লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে এমন অভদ্রের মতো চলে গেল, যেখানে রুয়াত বাবার মুখের উপর একটা টু শব্দও করতে পারে না। বিয়ে ঠিক করার আগে বলেছে তার বাবার পছন্দের ছেলেকেই সে বিয়ে করবে না, সেখানে কিনা রুয়াত বলবে এসব? তার ছেলে পছন্দ না, সে এই বিয়ে করবে না? ইচ্ছে করো লোকটাকে পচা পানিতে চুবাতে রুয়াতের। এখন বাসায় গিয়ে কি বলবে সে? তার মা তো পই পই করে বলে দিয়েছে, নোয়াসের সাথে কোনো রকম উচ্চবাচ্য করবি না, তোর বাবার খুব পছন্দ ছেলেটাকে, আর তোকে তোর বাবার অনুমতি নিয়ে রেস্টুরেন্টে দেখা করছে, তাই লক্ষ্মী মেয়ের মতো দেখা করে চলে আসবে, মনে থাকে যেন। সে তো ভদ্র মেয়ের মতোই ছিল, কিন্তু এই লোক তো মোটেও ভদ্র নয়। তা না হলে এভাবে হুট করে এসে কফি ঠান্ডার অফার না দিয়ে ধুম করে চলে যায়। মাথা ভর্তি রাগ নিয়ে রুয়াত ওয়েটারকে ডেকে একটা কোক অর্ডার করে। কোকটা খেয়ে মন মেজাজ হালকার উপর ঝাপসা ঠান্ডা করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বের হয়। তারপর রিক্সা ডেকে বাসায় চলে গেল। এদিকে শাফায়াত রেস্টুরেন্টে থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে আসে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে যদি খুনাক্ষরেও টের পেত
কবির আঙ্কেলের মেয়ে তার ইউনিভার্সিটির ছাত্রী, তাহলে সে কোশমিন কালেও এই বিয়েতে হ্যাঁ জানাতো না। শারমিন বেগম ছেলেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে ছেলের দিকে এগিয়ে যায়, আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, মেয়েটাকে পছন্দ হয়েছে তোর, তাই না সাফায়াত? ভীষণ লক্ষ্মী একটা মেয়ে, পছন্দ হয়নি তোর এটা বললে আমি বিশ্বাসই করব না। সাফায়াত শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মা, এই বিয়েটা নিয়ে আর এগিয়েও না, মানা করে দাও। শারমিন বেগম অবাক নয়নে তাকালো ছেলের পানে। মানা করে দিব মানে কি সাফায়াত? তুমি যাকে আমার জন্য সিলেক্ট করেছো সে আমারই ভার্সিটির স্টুডেন্ট মা। বিষয়টা ভেবে দেখো, আমি শিক্ষক হয়ে তো আর নিজের ছাত্রীকে বিয়ে করতে পারি না। প্লিজ তুমি এই বিয়ে নিয়ে আর এগিয়েও না। কবির ভাইয়ের মেয়ে তোর ভার্সিটিতে পড়ে। বিস্ময় নিয়ে কথাটা বলে শারমিন বেগম। সাফায়াত মাথা নেড়ে হ্যাঁ জানায়। শারমিন বেগম এবার হেসে ফেলে। বাহ, তাহলে তো ভালোই, ছেলে আর ছেলের বউ একই ভার্সিটির। আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন, কি হয়েছে, সমস্যা কি তোর? সমস্যা একটাই, ও আমার স্টুডেন্ট। আমি আমার স্টুডেন্টকে বিয়ে করে নিজের রেপুটেশন নষ্ট করতে পারবো না। আশ্চর্য, ছাত্রীকে বিয়ে করলে তোর রেপুটেশনে কেন নষ্ট হবে? পৃথিবীতে কি কোনো শিক্ষক তার স্টুডেন্টকে বিয়ে করেনি, নাকি তুই প্রথম শিক্ষক? অন্য শিক্ষক বিয়ে করুক বা না করুক, বাট আমি করব না। তুমি প্লিজ এটা নিয়ে ফোর্স করো না। এই নাও, আঙ্কেলকে ফোন দিয়ে মানা করো এক্ষুনি। কথাটা বলে সাফায়াত কবির শিকদারের নম্বরে কল করে ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয়। কবির শিকদার মেয়ের সামনে বসে আছে, পাশে কবির শিকদারের ওয়াইফ সামিরা শিকদার। বেশ কিছুটা সময় মেয়েকে পরক্ষণ করলেন, তারপর শুধালেন, নোয়াসকে তোমার পছন্দ হয়েছে? রুয়াত বাবার পানে তাকালো। তার গলা শুকিয়ে আসছে। তার বাবাকে ব্যাপারটা বুঝাবে কি করে? অতঃপর লম্বা একটা শ্বাস টেনে রুয়াত কিছু বলার জন্য উদ্যত হতেই কবির শিকদারের ফোনে কল আসে। কবির শিকদার ফোনের দিকে তাকায়। নোয়াসের নম্বর দেখে মুচকি হাসে। ফোন রিসিভ করে কানে নিয়ে বলে, হ্যাঁ নোয়াস, বলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো, ভাই আমি নোয়াস না, নোয়াসের মা বলছি। হ্যাঁ আপা, বলুন। নোয়াসের তো রুয়াতকে পছন্দ হয়েছে, তো চাইছি এবার বিয়ের ডেটটা ফিক্স করতে। আপনার কি মতামত? সাফায়াত চমকে উঠল মায়ের এমন কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য ফোন দিতে বলেছে, আর তার মা তার সাথে মির্জাফরগিরি করে বিয়ের ডেট ফিক্সড করার কথা বলছে। সাফায়াত ফোনটা তার হাতে দিতে বলল ইশারায়। শারমিন বেগম রাগে চেহারা নিয়ে ছেলেকে শাসালো। আমার আবার কি মতামত থাকবে আপা? আপনারা একটা দিনক্ষণ দেখে আসুন, তারপর না হয় বিয়ের ডেট ফিক্সড করা যাবে। আচ্ছা বেশ, আমি আর সাফায়াত তাহলে বৃহস্পতিবার আসছি। আজ তো সোমবার। ঠিক আছে। শারমিন বেগম ফোন কেটে দিয়ে ছেলের হাতে ধরিয়ে দিলেন। সাফায়াত রাগে কণ্ঠে বলল, এটা কি করলে তুমি? তোমাকে আমি বিয়ে নিয়ে এগোতে মানা করেছি, আর তুমি বিয়ের ডেট ফিক্স করার জন্য আগাচ্ছ। শারমিন বেগম এবার কণ্ঠে রাগী ভাব এনে বলল, মেয়েটা দেখতে অসুন্দর, কালো, হাঁটতে পারে না, কানা ল্যাংড়া, কোনটা বল? কোনোটাই না, দেখতে যথেষ্ট সুন্দরী। তাহলে তোর সমস্যা কি? সমস্যা একটাই, ও আমার ছাত্রী। এটাই সমস্যা? মেয়েটা তোর ছাত্রী না হলে বিয়েটা করে নিতি? সাফায়াত নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ, করে নিতাম। শারমিন বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। বেশ, তাহলে ভার্সিটির জবটা তুই ছেড়ে দে। তাহলে রুয়া তার তোর স্টুডেন্ট থাকবে না, আর না তুই তার টিচার হবি। হয় জব ছাড়বি, না হয় ওই জব থেকেই রুয়াতকে বিয়ে করবি। তোর এই জাস্ট টিচার স্টুডেন্টের সম্পর্কের জন্য আমি বিয়েটা ভাঙতে পারবো না। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ইচ্ছে রুয়াতকে তোর বউ করার। সে আমি যে কোনো মতেই করিয়ে ছাড়বো। এখন তুই টিচার থেকেই বিয়ে করবি নাকি জব ছেড়ে দিয়ে বিয়ে করবি সেটা তুই ভালো জানিস, বাট বিয়ে তোকে রুয়াতকেই করতে হবে। কথাটা বলে শারমিন বেগম চলে গেল। সাফায়াত মায়ের যাওয়ার পানে তাকিয়ে এর আগে কিরমির করতে করতেই নিজের রুমে ঢুকলো। অসহ্যকর লাগছে এখন। কোন কুলক্ষণে সে বিয়েতে হ্যাঁ করেছিল, তার জন্য এখন কপাল চাপড়াতে ইচ্ছে করছে। দোতলা বাড়ির ছাদে দোলনায় বসে আছে রোয়াত। সামনে রোয়াতের দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে রোয়াতের বড় বোন রজনী। গ্রীষ্মের প্রচণ্ড রোদ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ জুড়ে গ্রীষ্মকাল। এ সময় সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি।
এই প্রচণ্ড রোদে রুয়াদকে ঠাই দোলায় বসে থাকতে দেখে এবার অনেকটাই বিরক্ত হয়ে রজনী শুধালো, আর কতক্ষণ এভাবে বসে থাকবি রুয়াদ? শরীরের স্কিন টোন তো পাতিলে তলার মতো হয়ে যাবে। সামনেই তো বিয়ে তোর। এভাবে রোদে বসে থাকলে ট্রাস্ট মি, বিয়ের দিন তোকে বাজে দেখাবে। রুয়াদ সরু চোখে তাকালো বোনের দিকে। রজনীর চোখ মুখ কুঁচকে আছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে। তোমার সমস্যা হলে তুমি রুমে চলে যাও আপু, আমি ভাবছি কিছু। কি এমন ভাবছিস রোদে বসে? আমাকেও বল দেখি। শুনে কি হবে তোমার? তুমি কি পারবে আমাকে হেল্প করতে? রজনী রুয়াদের পাশে দোলনায় বসে রুয়াদকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, বলেই দেখ, হেল্প করলেও তো করতে পারি। রুয়াদ সোজা হয়ে বসলো। বেশ তো, তাহলে আমাকে তোমার বিয়ে ভাঙার টিপস দাও। রজনীর সহসায় ছেড়ে দিল রুয়াদকে। অবাকের ন্যায় বলল, কি মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে আপু, তোমাদের মাথা ঠিক নেই। তোমরা কি করে ওনার সাথে আমার বিয়ে ঠিক করতে পারো? রজনী ভ্রু কুঁচকালো। ওনার সাথে মানে? তোমাকে বলেছিলাম না, আমার ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের শাফাত ইমতিয়াজের কথা। হ্যাঁ, যে তোকে প্রায় এক গাদা হোমওয়ার্ক দিত। ইয়েস, জানি। শুনি কে? কেবলই তো বললাম, সে কে? আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে, চিনিস কে? দেখেছিস তাকে? দেখিনি, চিনিও না। শুধু জানি বাবার কোনো বন্ধুর ছেলে সে। নুহাস না কি যেন নাম। শাফাত ইমতিয়াজ নুয়াসছে। নামটা সম্পূর্ণ মস্তিষ্কে না ঢুকিয়ে রজনী বলে ওঠে। ও, পরক্ষণে বিস্ময় নিয়ে বলে, সাফায়েত ইমতিয়াজির নুহাস। রুয়াদ উপর নিচ মাথা ঝাঁকায়। তো এখন কি করতে চাইছিস? রুয়াদ বসা থেকে উঠে দাঁড়ালো। বিয়েটা ভাঙতে। মনে হয় পারবি না বিয়েটা ভাঙতে রুয়াদ। এমনটা মনে হলো কেন? কারণ অলরেডি নুহাসকে পছন্দ আব্বুর। সেখানে তুই গিয়ে কি বলবি বিয়ে ভাঙার জন্য? যথার্থ কারণ আছে তোর কাছে বিয়ে ভাঙার জন্য? অবশ্যই কারণ আছে আমার কাছে বিয়ে ভাঙার। কি কারণ আছে তোর কাছে? এই যে আমরা টিচার স্টুডেন্ট, এটাই কি যথেষ্ট নয় বিয়ে ভাঙার জন্য? রজনী ঠোঁট টিপে বলল, হ্যাঁ, যথেষ্ট থেকেও বেশি। যা বাবাকে বল গিয়ে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কথাটা বলে রুয়াদ ছাদ থেকে নেমে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে সব কথার লাইনগুলো সাজিয়ে নিল। বাবাকে ঠান্ডা মস্তিষ্কে বোঝাতে হবে। কথাগুলো সাজাতে সাজাতেই কবির শিকদারের রুমের সামনে এসে দাঁড়ায় রুয়াদ। লম্বা করে আগে একটা শ্বাস ফেলে নেয়। তারপর একটু দরজার সামনেই পায়চারি করে রুমের দরজায় কড়া নেড়ে বলে, আব্বু আছো? ভেতরে আসবো? কবির শিকদার রেডি হচ্ছিল রুমে। ছোট মেয়ের কণ্ঠস্বর শুনে বলে, হ্যাঁ আছে, ভেতরে আসো। রুয়াদ রুমের ভেতরে ঢুকলো। কবির শিকদারের থেকে কিছুটা দূরে বিছানায় বসে রুয়াদ। কিছু বলবে? মেয়ের দিকে শান্ত চাহনি নিয়ে বলল কবির শিকদার। রুয়াদ উপর নিচ মাথা ঝাঁকালো। বলো তাহলে কি বলতে চাও? রুয়াদ তার শুকনো ঠোঁট চিপা দিয়ে ভিজিয়ে নেয়। তার কণ্ঠনালী কেঁপে উঠেছে। আসলে আব্বু, আমি এই বিয়ে। এই নাও তোমার চা। চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে উঠল সামিরা শিকদার। মেয়েকে নিজেদের রুমে দেখে সামিরা শিকদার চায়ের কাপ স্বামীর হাতে দিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কোনো দরকার? রুয়াদ আশাহত হলো। তার মা আরেকটু পরে চাটা নিয়ে আসলে কি হতো? আমি একটা কথা বলতে চাই মা বাবাকে। কি কথা? আসলে তোমরা আমার বিয়েটা যার সাথে ঠিক করেছো, সে হচ্ছে আমার ভার্সিটির শিক্ষক শাফাত ইমতিয়াজ নুয়াস। কবির শিকদার তড়িৎ গতিতে মেয়ের পানে তাকালো। অবাকের সুরে বলল, নুয়াস তোমার ভার্সিটির শিক্ষক? হ্যাঁ। মুখে হাসি ফুটে উঠল কবির শিকদারের। তোমার ক্লাস নেই নুয়াস? হ্যাঁ। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের? হুম। যাক, তাহলে তো ভালোই। পড়াশোনায় অনেকটাই হেল্প হবে তোমার। রুয়াদ ভরকে গেল বাবার কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য বলেছে। তার বাবা আরো উৎসাহিত দিচ্ছে, আমি তার স্টুডেন্ট বাবা। সেটা তো আরো ভালো। তোমাকে আর অ্যাকাউন্ট আলাদা টিচারের কাছে পড়তে হবে না, নুয়াশই পড়াতে পারবে। কিন্তু বাবা আমি। কবির শিকদার সোফা থেকে উঠে পড়ল।
বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে মেয়েকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, আমি একটু নিচ থেকে আসছি, ফিরতে রাত হবে। কবির শিকদার চলে গেল। রুয়াত বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল। সামিরা শিকদার বিছানায় আয়েশ করে বসে বলে, যাওয়ার সময় কাপটা নিয়ে যাস তো। রুয়াত তাকালো মায়ের দিকে, কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, হুম। আমি স্যারকে বিয়েটা করতে চাই না। সামিরা শিকদার ভ্রু কুচকালো। কেন? উনি আমার স্যার। তাতে কি? তাতে কি মানে? আমি স্যারকে বিয়ে করতে চাই না। তাহলে কি রিস্কওয়ালা খুঁজে বিয়ে দেব? রিক্সাওয়ালাকে টানছো কেন তুমি? বিয়েটা কি ভাঙা যায় না? বিয়ে ভাঙার মতো তো তেমন কিছু দেখছি না আমি। বাট আমি তো রাজি না। কোন মেয়ে বা বিয়ের সময় রাজি থাকে? আমিও রাজি ছিলাম না তোর বাবাকে বিয়ে করার সময়। তাওতে 28 বছর পার করে দিলাম, তুইও পার করে দিতে পারবি। তার মানে বিয়েটা আমার তার সাথে হচ্ছে? হ্যাঁ। রুয়াত কিছু বলল না, রেগে হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। সামিরা শিকদার পেছন থেকে রুয়াতকে চায়ের কাপটা নিয়ে যেতে বলল, কিন্তু রুয়াত কানেই নিল না কথাটা। রুয়াতকে রেগে রুমে ঢুকতে দেখে রজনী হাই তুলতে তুলতে বলে, পারলি বিয়ে ভাঙতে? রুয়াত জবাব দিল না। রজনী রুয়াতের পাশে বসল। তার বোনটা মিছে রাগ করছে। রজনী রুয়াতকে নিজের দিকে ঘুরালো, গালে আলতো করে হাত রেখে বলল, আব্বু বেশ বিচক্ষণ মানুষ। নুহাসের মধ্যে ভালো কিছু আছে বলে আব্বু তোর বিয়েটা নুহাসের সাথেই ঠিক করেছে। বাবা মারা ছেলে মেয়েদের অসুখী রাখবে এমন জায়গায় নিশ্চয়ই বিয়ে দেয় না। আর আব্বুর বিরুদ্ধে গিয়ে কিছু করলে তার ফলাফল কি হয় তা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছিস। আমি চাই না রুয়াত তুই আব্বুর অমতে কোনো কাজ করিস। ছোট থেকেই মানুষটা বেস্ট জিনিসগুলো আমাদের দিয়েছে, জীবনসঙ্গী হিসেবে বেস্টটাই তোকে দিচ্ছে। এখন বুঝছিস না, কিন্তু পরে ঠিকই বুঝবি। আর আব্বুর কিন্তু তোকে নিয়ে বেশ আশাবাদী সে অলওয়েজ। সো সে অসন্তুষ্ট হবে এমন কাজ করিস না বোন। রুয়াত রেগে থাকলেও বোনের কথাগুলো কানে আসতে শান্ত চোখে তাকালো বোনের দিকে। কেমন বুকটা দুমড়ে মুচড়ে উঠছে রুয়াতের। তার বোনটাকে এখনও অতীতটা ভুলতে পারেনি। এখনও কি মাঝরাতে উঠে কান্না করে? আলাদা রুম হওয়ার এখন আর বোনের কান্নায় সঙ্গী হতে পারে না রুয়াত। রজনীর গালে আলতো করে হাত রাখে রুয়াত। রজনীর চোখ কেমন ছলছল করছে। রুয়াত জড়িয়ে ধরল বোনকে। আমি বিয়েটা করব আপু, হ্যাঁ বিয়েটা করব। বাবার অমতে যাব না, তোমার সব কথা শুনবো। রজনীর চোখ দিয়ে টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়ল। রুয়াত দেখার আগে সেটা সন্তর্পণে মুছে ফেলল। মেয়েটা বড্ড ভালোবাসে রজনীকে। চোখের জলটুকু দেখলে তার চোখ দিয়েও গড়াবে অশ্রু। রজনী রুয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে হাসার চেষ্টা করে বলে, গোসল করে ফ্রেশ হয়ে আয়, দুপুরের খাবার খেতে হবে তো নাকি? রুয়াত বোনের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। রজনী লম্বা শ্বাস ফেলে চাইলেও কিছু অতীত একেবারে নিঃশেষ করে মুছে ফেলা যায় না স্মৃতি থেকে। অতঃপর বসা থেকে উঠে খাবার আনতে চলে যায়। বিকেলে ভার্সিটি থেকে বাসায় ফিরে সাফায়াত বসার ঘরে বসে গলা ছেড়ে এক গ্লাস ঠান্ডা পানি খায়। সাফায়াতের ছোট বোন সানজিদা ঠান্ডা পানি এনে ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। সাফায়াত ভ্রু কুচকালো বোনকে পানি দিতে দেখে। নিত্যদিন তার মা দিয়ে থাকে, যেদিন সে বাসায় থাকে না সেদিন ছোট বোন দেয়। তার মানে তার মা বাসায় নেই? মা বাসায় নেই? সানজিদা সোফায় বসতে বসতে বলে, না, আম্মু বের হইছে কোথায় গেছে? স্বর্ণের দোকানে গয়না আনতে। কিসের গয়না? ও মা, ভুলে গেলে? তোমার না সামনে বিয়ে ভাইয়া, ভাবির জন্য গয়না আনতে গেছে। সাফায়েত অর্ধেক পানি খেয়ে আর খেতে পারল না। বিয়ের ডেটই ফিক্সড হলো না, আর তার মা এখন এমন একটা তোড়জোড় শুরু করেছে মনে হচ্ছে বিয়ে কালকেই হতে যাচ্ছে। সাদমান কোথায়? সাদমান ভাইয়াই তো আম্মুকে নিয়ে গেছে। হতচ্ছাড়াটা নিশ্চয়ই উস্কিয়েছে আম্মুকে। তার বলতে মনে হচ্ছে বিয়েটা তোমার না ওর। আসুক আজ বাসায়, ঝেঁটিয়ে আমেরিকায় ফেরত পাঠাবো। সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও ভাইয়া। সাদমান ভাই 1 বছরের আগে আর যাচ্ছে না আমেরিকা, খালাকে ফোন করে এটাই বলেছে। সাফায়েত কিছু বলল না। কলিং বেল বাজতেই দরজার দিকে তাকালো। সানজিদা বসা থেকে উঠে দরজা খুলে দিল। সাফায়েতের মা আর সাদমান এসেছে, হাতে তাদের শপিং ব্যাগ।
শারমিন বেগম ভেতরে ঢুকে সোফায় গা এলিয়ে দেয়। যা গরম পড়েছে, বাহিরে ঘেমে নিয়ে একাকার। সাদমান শপিং ব্যাগটি টেবিলে রেখে সাফায়েতের দিকে তাকিয়ে বলে, ব্রো, তোমার বিয়ে অথচ খাটছি আমি। দেখো, খালামণিকে নিয়ে ভাবির জন্য গয়না কিনে এনেছি, চোখ ফেরাতে পারবে না এক্সক্লুসিভ ডিজাইনের গহনাগুলো দেখে। সাফায়েত বসা থেকে উঠে রুমের দিকে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলে, রুমে আয় তুই, তোর এক্সক্লুসিভ ডিজাইনের গহনা তোকে পরিয়ে দেখবো চোখ ফেরানো দুষ্কর হয় কিনা। সাদমান বুঝল না তার ভাইয়ের কথার মানে। সানজিদার দিকে তাকিয়ে বলল, ব্রো, এভাবে বলো কেন? আরে বাদ দাও ভাইয়ার কথা, আগে বক্স খুলে দেখাও ভাবির জন্য কেমন গহনা নিয়ে আসলা। দেখবি তুই? হ্যাঁ। সাদমান বক্সগুলো এক এক করে খুলে দেখালো সানজিদাকে। সানজিদা গহনাগুলো দেখল। সত্যি অসম্ভব সুন্দর গহনার কারুকাজ। শারমিন বেগম বসা থেকে উঠে নিজের রুমে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে ছেলের রুমে ঢোকে। সাফায়াত নিজের রুমের ল্যাপটপে বসে কাজ করছিল। শারমিন বেগমকে সামনে দাঁড়াতে দেখে ল্যাপটপে মুখ রেখেই বলে, যা বলতে এসেছো বলে ফেলো। শারমিন বেগম ছেলের পাশে বসলো। কাল যাচ্ছি রুয়াদদের বাসায় ডেট ফিক্স করতে। ভার্সিটি থেকে তাড়াতাড়ি দুপুরে ফিরিস। ক্লাস শেষ হলেই ফিরে আসবো। বললাম আগে ফিরতে, আর বলছিস ক্লাস শেষ হলেই ফিরবি। আচ্ছা, চেষ্টা করব। রুয়াদ কি আজ ভার্সিটি এসেছিল? কথা হয়েছে তোদের? সাফায়েত ল্যাপটপটা বন্ধ করলো। তপ্ত শ্বাস ফেলে বলল, রুয়াদ ভার্সিটি এসেছিল কি না জানি না, আজ ওদের ক্লাস ছিল না আমার। ফোন দিয়ে কথা বল একটু। ফোন দিয়ে কি কথা বলবো? আশ্চর্য, বিয়ে তোদের, আগে থেকেই কথা বলে কমফোর্ট হয়ে নিবি না? নম্বর নেই। আশ্চর্য, আমার কাছে চা নম্বর। সাফায়েত ফোন এগিয়ে দিল। শারমিন বেগম সাফায়েতের ফোনে রুয়াতের নম্বর সেভ করে দিল। তারপর ফোনটা সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। ঠিক সন্ধ্যাবেলা। আশেপাশে আঁধার নেমে এসেছে। রাস্তার পাশে থাকা কৃত্রিম আলোগুলো জ্বলে উঠেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোর দিকে নির্মিষে চেয়ে আছে দু চোখ জোড়া। বেলকুনির চেয়ারে বসে আছে রজনী, রুয়াত। সামনেই টেবিলে আছে স্ন্যাক্স। রুয়াত স্ন্যাক্স নিচ্ছে আর খাচ্ছে। দুজনের মুখে কোনো কথা নেই। নীরবতা ছেয়ে আছে পুরো বেলকুনি জুড়ে। নীরবতার ছেদ হলো ফোনের আওয়াজে। রুয়াতের ফোন বেজে উঠেছে। রুয়াত ভ্রু কুঁচকালো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নম্বর। রুয়াত কেটে দিল। রুয়াতের ফোন কেটে যাওয়া দেখে রজনী বলে ওঠে, কেটে দিলি কেন ফোন? রুয়াত স্ন্যাক্স মুখে নিতে নিতে বলে, অচেনা নম্বর, সেজন্য। দরকারও তো হতে পারে। দরকারি হলে আবার ফোন দেবে। এদিকে সাদমান কান থেকে ফোনটা নামালো। ভ্রু কুচকে সাফায়েতের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, ব্রো, ফোন কেটে দিলে ভাবি? তাতে আমি কি করব? সাদমান সাফায়েতের দিকে তাকিয়ে এগিয়ে সে বিছানায় বসে বলে, তুমি কি করবে মানে? তোমার ফোন ধরেনি, বুঝতে পারছো? আমি কি প্রাইম মিনিস্টার যে আমার ফোন তার ধরতে হবে? প্রাইম মিনিস্টার না ঠিকই, তবে লাইফ মিনিস্টার তো তুমি তার। আমার মনে হয় কি জানো? কি? ভাবি মনে হয় বুঝে ফেলেছে ফোনটা তুমি না করো, তার দেবর করেছে, সেজন্য কেটে দিয়েছে। তাহলে আর প্লিজ বেলে হাজার মতো ফোন দিস না অন্যের বউকে। সাদমান সহসা বসে থেকে উঠে দাঁড়ালো। অসহায়ের সহিতে বলল, আজ একটা বউ নেই বলে এভাবে অপমান করলে ব্রো, একদিন আমারও বউ হবে, দেখে নিও। আচ্ছা, এখন যা নিজের রুমে, আর আমাকে ঘুমোতে দে। ভাবিকে ফোন দাও। দিবনি। আমার সামনেই দাও, দেখি ধরি কি না তোমার ফোন। সাফায়েত কিছু একটা মনে করে ফোন দিল রুয়াতের নম্বরে। রুয়াত ফের একই নম্বর দেখে ফোন আসায় কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। রজনী রুয়াতের বাহুতে ধাক্কা দিয়ে বলল, রিসিভ কর। রুয়াত ফোনটা রিসিভ করে হ্যালো বলল। সাদমান হতবাক হয়ে তাকিয়ে রইল সাফায়েতের দিকে। ফিস ফিস করে বলে উঠল, দিলে টান আছে দেখছি তোমাদের ব্রো। তুমি ফোন দিলে আর অমনি রিসিভ হলো। কথা বলো, আমি তাহলে আসি। সাদমান রুম থেকে বেরিয়ে গেল। সাফায়েত ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে আসলো। ব্যালকনির রেলিংয়ে বা হাত দিয়ে বলে, হ্যালো। ওপাশ থেকে রুয়াত বলল, কে আপনি ভাই? নম্বরটা তো চেনা লাগছে না আমার।
সাফায়াত ভ্রু কুচকালো ভাই বলাতে। আমি তোমার ভাই নই, ইডিয়ট। তাহলে কে? হবু স্বামী। রুয়াদ কান থেকে ফোনটা নামালো, মুখের সামনে ধরে নম্বরটা আরেকবার দেখে নিল। আমার নম্বর কই পেলেন? খুব কঠিন কাজ নয় নিশ্চয়ই তোমার ফোন নম্বর পাওয়াটা। তা অবশ্যই ঠিক। তা কোন দরকারে ফোন দিয়েছেন? হ্যাঁ, তুমি তোমার বাবাকে বলেছো যে তুমি আমাকে বিয়ে করতে রাজি না, সেটা বলতে পারলে নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলতেন বিয়েটা ভেঙে গেছে। বলতে পারোনি কেন, ইডিয়ট? আশ্চর্য, ইডিয়েট বলছেন কেন আমাকে? আর আমার ঠেকা নাকি বলার? আপনি নিজেও বিয়েতে রাজি না, আপনি গিয়ে বলেন বিয়ে ভাঙার কথা। আপনার তো আবার স্টুডেন্ট বিয়ে করলে রেপুটেশন খারাপ হবে। তুমি নিজে রাজি না? তাতে কি, সব মেয়েই তো বিয়ের আগে রাজি থাকে না, বিয়ের পর ঠিকই রাজি হয়ে যায়। আমার ব্যাপারটাও ধরে নিন সেম। আপত্তি নেই আমার বিয়েতে। আপনার থেকে থাকলে প্লিজ বিয়েটা ভেঙে দিয়েন। এখন রাখি। রুয়াদ সাফায়াতের মুখের উপর ফোনটা কেটে দিল। রজনী হতবিহ্বল হয়ে তাকালো রুয়াতের দিকে। এভাবে মুখের উপর কেউ ফোন কেটে দেয়? আমি দেই। এত সাহস পেলি কি করে? তুই না তাকে জমের মতো ভয় পাস? রুয়াদ চোখ ছোট ছোট করে তাকিয়ে ৩২ পাটি দাঁত বের করে হেসে বলে, ওটা সামনাসামনি আর ক্লাসেই। এমনি ফোনের ভেতরে আমি তার ১৪ গোষ্ঠীও উদ্ধার করে দিতে পারবো। আমি ফোনের ভেতরে বেশ অনেকটাই সাহসী ব্রেভ গার্ল। এদিকে সাফায়াত ফোনের দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। কত বড় সাহস তার, মুখের উপর ফোন কেটে দেয়। তার সাথে কি সে প্রেমের আলাপ করার জন্য ফোন দিয়েছিল? না, সাফায়াত ইমতিয়াজ নুয়াজ এই মেয়েকে দেখে নেবে। ভার্সিটি, বাসা, রুমে, বাহিরে সব জায়গায় অতিষ্ঠ করে ছাড়বে। সকালে কোনো রকম ব্রেকফাস্ট করেই ৯টার মধ্যে বাসা থেকে বের হয় রুয়াদ। বাসা থেকে বের হয়ে সোজা বাসে ওঠে। গন্তব্য তার ভার্সিটি। চারিদিকে গরমের তীব্র উষ্ণতা। এই তীব্র গরমে মানব জীবনের অবস্থা খুবই শোচনীয়। পাক্কা ৩০ মিনিট বাসে থেকে ভার্সিটির সামনে আসতেই রুয়াদ গাড়ি থেকে নেমে পড়ে। ব্যাগ থেকে ছাতা বের করে সেটা ফুটিয়ে হাঁটা ধরল। ৫ মিনিট হেঁটে গেলেই সামনে ভার্সিটি। এই ৫ মিনিট রাস্তা হেঁটে যেতেই রুয়াদের গলা শুকিয়ে আসে। ব্যাগ থেকে ওয়াটার বোতল বের করে গলাটাকে ভিজিয়ে নেয়। বাসা থেকে বের হবার আগে সামিরা শিকদার বলে দিয়েছে মেয়েকে তাড়াতাড়ি বাসায় ফিরতে, কারণ আজ সাফায়াত ও তার মা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। রুয়াদ বাধ্য মেয়ের মতো বলে দিয়েছে তাড়াতাড়ি ফিরবে। ভার্সিটি এসে রুয়াদ নিজের ক্লাসে চলে যায়। আজ 3rd পিরিয়ডে সাফায়াতের ক্লাস আছে রুয়াদের। সাফায়াত নিজের ডিপার্টমেন্টের অফিসে কক্ষে বসে আছে। সবে একটা ক্লাস নিয়ে এসেছে। এই 2nd পিরিয়ডে তার কোনো ক্লাস নেই, সেজন্য কক্ষে বসে রেস্ট নিচ্ছে। সাফায়াত বাসা থেকে বের হবার আগে তার মাকে বলে এসেছে সে ভার্সিটি থেকে সোজা রুয়াদের বাসায় যাবে, তারা যেন তার জন্য অপেক্ষা না করে। 3rd ক্লাসের বেল আসতে সাফায়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে 216 নম্বর শ্রেণী কক্ষের দিকে হাঁটা ধরে। রুয়াদ আজ বসেছে একেবারে লাস্ট বেঞ্চে, যাতে সাফায়াতের নজরে না পড়ে সেজন্য। সাফায়াত ক্লাসে ঢুকেই সর্বপ্রথম রুয়াদকে খুঁজতে থাকে। ফার্স্ট বেঞ্চ থেকে খোঁজা শুরু করে, আর লাস্ট বেঞ্চে গিয়ে চোখ থেমে যায়। রুয়াদ লাস্ট বেঞ্চের একেবারে শেষ প্রান্তে বসেছে। বারবার হাত দিয়ে মুখ ঢাকার বৃথা চেষ্টা করছে। সাফায়াত ঠোঁট কামড়ে ধরল, তারপর হোয়াইট বোর্ডের সামনে গিয়ে মার্কার দিয়ে অঙ্ক তুলতে শুরু করলো। সাফায়াত আজ লেনদেন চ্যাপ্টারের সমীকরণের উপর প্রভাব দেখানোর অঙ্ক করছে। অঙ্কটার জন্য ছক বোর্ডে এঁকে পেছনে ফেরে সামনের টেবিলের উপর বইয়ের দিকে তাকিয়ে বলে, পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ পাওয়া গেল। এটা কি এই ছকে আসবে? মিস রুয়াদ, আপনি বলুন। রুয়াদ হক চকিয়ে গেল। আশেপাশে তাকিয়ে সাফায়াতের দিকে তাকালো। সাফায়াত রুয়াদকে এখনও দাঁড়াতে না দেখে গম্ভীর কণ্ঠে বলল, মিস রুয়াদ, এদিক ওদিকে না তাকিয়ে দাঁড়িয়ে বলুন। রুয়াদ দাঁড়ালো, কলমের মাথা দিয়ে বেঞ্চে দাগাতে দাগাতে বলে, এটা তো স্যার কোনো লেনদেনই না, তাহলে এখানে আসবে কেন? লেনদেন না কেন? কারণ স্যার আমরা লেনদেন তাকেই বলতে পারি যখন সেটাকে টাকায় পরিমাপ করা যায়। এখানে ফরমাইশ পেয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, সেজন্য এটা লেনদেন নয়। সিট ডাউন। রুয়াদ হাঁপ ছেড়ে বসল।
সাফায়েত বোর্ডে অঙ্ক করালো। অর্ধেক করিয়েই আবারও পেছন ফিরে স্টুডেন্টের উদ্দেশ্যে বলে, এতটুকু সবাই বুঝেছেন? সবাই মাথা ঝাঁকালো। সাফায়েত বাকি অর্ধেকটা খাতায় করতে বলল সবাইকে। রুয়াত ব্যাগ থেকে খাতা বের করে পুরো অঙ্কটা করে নিল। সাফায়েত মাঝখান দিয়ে এপাশ ওপাশ করে হেঁটে হেঁটে দেখছে। রুয়াত দাঁড়িয়ে খাতাটা বাড়িয়ে দিয়ে বলে, স্যার অঙ্কটা। সাফায়েত রুয়াতের খাতায় থাকা অঙ্কটাই চোখ বোলালো। ঠিকই আছে, তবে হাতে নিয়ে দেখল না, হেঁটে নিজের জায়গায় চলে গেল। রুয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে সাফায়েতের দিকে তাকিয়ে রইল। আরও কয়েকজন স্টুডেন্ট সাফায়েতকে অঙ্কটা দেখানোর জন্য খাতা বাড়িয়ে দিল। সাফায়েত 3 থেকে 4 জনের খাতা দেখল। তারপর পেছন ফিরে হোয়াইট বোর্ড ডাস্টার দিয়ে পরিষ্কার করতে নিবে এমন সময় ছাত্রলীগের কয়েকটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে বলে, আসতে পারি স্যার? সাফায়েত ঘাড় বেঁকিয়ে তাকালো। কি চাই? ছাত্রলীগের মধ্যে থাকা নেহাল নামের ছেলেটা শার্টের কলার পেছনে ঠেলে বলে, স্যার মিছিলে নামতে হবে, তাই ছেলেগুলোকে চাই, আপনি ছেলেগুলোকে ছেড়ে দিন। সাফায়েত হাত ঘড়িটায় সময় দেখল, এখনো 10 মিনিট বাকি আছে। 10 মিনিটস পর ছেড়ে দিচ্ছি, এখন আসতে পারো। স্যার লাগবে এখনই, 10 মিনিটস পর ওদের দিয়ে কী করব? ভাইস প্রিন্সিপাল হুকুম আছে ওদের ছেড়ে দেওয়ার জন্য, সো কুইকলি ছেড়ে দিন। আর অন্যান্য ক্লাসের টিচাররা ছেড়ে দিয়েছে, স্টুডেন্ট আপনি কেন ছাড়ছেন না? সাফায়াত এগিয়ে আসলো, ছেলেগুলোর তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি কি বলেছি কথাটা কানে যায়নি তোমার? আমার ক্লাস শেষ হবে, আমি ক্লাস থেকে বের হব, তারপর নিয়ে যাবে। আর অন্যান্য টিচারের সাথে মোটেও আমায় কম্পেয়ার করবে না। তারা ছেড়ে দিয়েছে, বাট আমি ছাড়বো না, এখন এসো। ছেলেগুলো চলে গেল। দলনেতা রোহানের কাছে গিয়ে বলল সাফায়েত নামের টিচারটা ছেলেদের ছাড়ছে না। রোহান ভ্রু কুঁচকালো, প্রায় এই শিক্ষকের নাম শুনেছে সে, কিন্তু সামনাসামনি এখনও দেখেনি। ক্লাসে তো বছরে করে তু একটা, না দেখাটাই স্বাভাবিক। রোহান মাঠ থেকে ক্লাসের দিকে গেল, যেখানে সাফায়েত আছে। আসসালামু আলাইকুম স্যার, শুনলাম আপনি ছেলেদের সাথে রাজি হচ্ছেন না। সাফায়েত সেই ছাত্রদের সাথে অচেনা এক ছেলেকে দেখে বলে, ক্লাসের টাইম শেষ হোক, চলে যাবে। ছেড়ে দিন ওদের, ওরা ক্লাস না করলেও ওরা এক্সামে পাস, তাই খুব একটা ক্ষতি হবে না 10-5 মিনিট আগে ছাড়লে। নেহাল নামের ছেলেটা বলে উঠল, এই তোরা হা করে বসে আছিস কেন? উঠে তাড়াতাড়ি আয়। চকিতে ফিরে তাকালো সাফায়াত, তারপর ক্লাসের ছাত্রদের দিকে তাকিয়ে বলে, আমার অনুমতি ব্যতীত একটা ছেলে জাস্ট রুম থেকে বের হয়ে দেখো। ট্রাস্ট মি, আজকের পর থেকে আমার ক্লাস তাদের জন্য নিষিদ্ধ হয়ে দাঁড়াবে। আর এই ছেলে, নাম কি তোমার? রোহান অতি বিরক্তির সহিত বলল, রোহান, ভাইস প্রিন্সিপালের ভাগ্নে। নাম জানতে চেয়েছি, তুমি কার কি লাগো সেটা না। কোন বর্ষের স্টুডেন্ট? 3য় বর্ষে। কোন সেকশন? খ সেকশনের। উদয় এত পেশাল করেছেন আপনি, ছেড়ে দিন ওদের চলে যাই। ক্লাসের বেল বেজে উঠল। সাফায়েত কিছু বলতে চেয়েও আর কিছুই বলল না। বেল বেজে গেছে, এবার অন্তত নিতে দিন। সাফায়েত হু বলে চলে আসে। রোহান বিরক্ত নিয়ে সাফায়েতের যাওয়ার দেখল। রুয়াত পেছন থেকে সব দেখল, বিরক্ত নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, দেখেন, মিছিল করবেন ভালো কথা, আমাদের বেহুদা ভার্সিটিতে আটকে রাখবেন না। আপনাদের এই মিছিলের চক্করে আমাদের শুধু শুধু ভার্সিটিতে থাকতে হয়। দারোয়ানকে বলে দিয়েন যারা থাকতে চায় না তাদের যেন যেতে দেয়। রোহান চকিতে ঘুরল রুয়াতের কণ্ঠ শুনে। ফর্সা চেহারার অধিকারী, গোলগাল চেহারা, গোলাপি ঠোঁট, অসম্ভব এক সুন্দরী। ভ্রু কুচকে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? রুয়াত ব্যাগ কাঁধে নিয়ে বলে, নাম দিয়ে কাজ কি? যেটা বলছি সেটা যেন মনে থাকে। আদেশ করছো রোহানকে নাকি হুকুম? যা মনে করেন সেটা। এই রোহানকে কেউ আদেশ হুকুম করে না, উল্টো সে সবাইকে আদেশ হুকুম করে। জানতে চেয়েছি আমি। নেহাল তাড়া দিল। রোহান ক্লাস থেকে বের হবার আগেই রুয়াতকে আরেক নজর দেখে নিয়ে বের হলো। রুয়াতের আর 2টো ক্লাস বাকি আছে। ক্লাস 2টো শেষ করে মাঠে এসে দাঁড়ায়। মাঠে সব ছাত্রলীগের ছেলে পেলে। নেহাল ছেলেগুলোকে বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে পৌরসভায় গিয়ে। রোহান পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারে। ভার্সিটির সামনে ও পেছনের গেটে 2 দারোয়ান বসে আছে। কোনো স্টুডেন্ট বের হতে পারবে না। এদিকে 2টা বেজে আসলো বলে 3টার আগে বাসায় পৌঁছাতে হবে রুয়াতের।
রুয়াদ এগিয়ে গেল সামনের গেটে থাকা দারোয়ানের দিকে। মামা আমাকে যেতে দিন না, আমার বাসায় আজ মেহমান আসবে, তাড়াতাড়ি যেতে বলছে। দারোয়ান মানা করে দিল, সে যেতে দিবে না। অফিস থেকে বলে দিয়েছে কাউকে যেতে না দিতে। বিশেষ করে রোহান নামের ছেলেটা বলে দিয়েছে বিশেষ হুঁশিয়ারি দিয়ে। রুয়াদ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। ছাতার এক ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছে, একটু কিছু হলেই সামনের পেছনের সব গেট আটকে দেয়। সাফায়াত হাত ঘড়িটায় সময় দেখতে দেখতে গেটের দিকে এগিয়ে আসছিল। শারমিন বেগম রুয়াদের বাসায় পৌঁছে গেছে। সাফায়াতকে বলেছে সে যেন ফেরার পথে রুয়াদকে নিয়ে আসে। সাফায়াত রুয়াদকে ঠায় দাঁড়িয়ে দেখতে বলল, দাঁড়িয়ে আছেন যে, বাসায় যাবেন না? আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে, চলুন। রুয়াদ বাসায় ফিরতে পাবে ভেবেই খুশিতে আত্মহরা হলো। তার চোখ মুখ দেখেই বোঝা গেল। হ্যাঁ চলুন। সাফায়াত গেটের কাছে যেতেই দারোয়ান গেট খুলে দিল। রুয়াদ বের হবে এমন সময় গেট আটকে দিল। এই মামা, গেট আটকান কেন? আমি যাব, খুলুন। সাফায়াত পেছনে ফিরল, গেটে কড়া নাড়ল। দারোয়ান গেট খুলল। ওনাকে আসতে দিন। দারোয়ান মেকি হেসে বলল, স্টুডেন্টদের যাইতে মানা করছে স্যার, ওনারে আমি কেমনে যাইতে দেই? ওনার দেহাদেহি তো গলে যাইতে চাইব। শুধু শুধু কেন ওদের আটকে রাখেন এভাবে? ওনাকে আসতে দিন। ওনার বাসায় আজ অনুষ্ঠান আছে। আপনাদের এই মিছিল টিছিলের জন্য নিশ্চয়ই সে তার বাসার প্রোগ্রাম মিস দেবে না। দারোয়ান রুয়াদকে যেতে দিল। রুয়াদ গেট থেকে বের হয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। ধন্যবাদ স্যার। সাফায়াত রিক্সা ডাক দিল। রিক্সা আসতেই রুয়াদকে ইশারা করলো উঠে বসতে। রুয়াদ উঠে বসলো। সাফায়াত নিজেও এবার রুয়াদের পাশে বসলো। রুয়াদ চেপে গেল সাইডে। সাফায়াত দৃষ্টি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তার দিকে রেখে বলে, উঁচু নিচু রাস্তা, বেশি সরে বসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রুয়াদ হেসে বলে, না না না, পড়বো না। কথাটা শেষ করতে না করতেই রিকশায় ঝাঁকুনিতে সামনের দিকে ঝুঁকে পড়ে যেতে নিলে সাফায়াত ধরে ফেলে। রুয়াদ লজ্জা পেল। এখনই তো পড়ে যেতে। রুয়াদ জড়সড় হয়ে বসলো। লোকটা এক সময় তুমি আবার আরেক সময় আপনিও করে বলে, মাথায় স্ক্রু ছিলে নাকি? এদিকে রোহানের কানে খবর পৌঁছে গেছে রুয়াদ নামের মেয়েটা চলে গেছে বাসায়। রুয়াদের ক্লাসের ছেলেগুলোর থেকে রুয়াদের নামটা জেনেছে রোহান। যখন শুনল ওই সাফায়াত নামের টিচার রুয়াদকে নিয়ে গেছে, তখন রাগে কিরমির করে উঠল। কেসের মিছিল ইচ্ছে করলো মিছিলে আগুন ধরিয়ে দিতে। রুয়াদকে কেন ওই টিচার নিয়ে যাবে? দু চারটা বকা দিল রোহান সাফায়াতকে মনে মনে। রুয়াদ আর সাফায়াত দুজনে একসাথে শিকদার বাড়িতে আসে। ড্রয়িং রুমে বসেছিল শারমিনা বেগম আর সানজিদা। সাফায়াত গিয়ে বসলো মায়ের পাশে। সাদমান আসেনি? শারমিন বেগম জবাব দিল, না, কই যেন গেছে উড়নচণ্ডী বাদরটা। রজনী রুমে বসে অপেক্ষা করছিল রুয়াতের জন্য। রুয়াতকে রুমে আসতে দেখে হাতে থাকা সালোয়ার কামিজটা রুয়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে একেবারে গোসল করে শেষে জামাটা পরতে। রুয়াত বিছানায় গা এলিয়ে দিল। শরীর তার ভীষণ ক্লান্ত। রজনী রুয়াতকে টেনে ওঠালো, ঠেলে ওয়াশরুমে ঢুকালো। মিনিট 20 পরে রুয়াত বের হয়। রজনী রুয়াতের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে মুছে হালকা পাউডার দিয়ে লাগিয়ে দিল। তারপর মায়ের ফোনে ফোন দিয়ে বলে রুয়াতকে নিয়ে যেতে। রুয়াত বোনের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না আমার সাথে? না। আশ্চর্য, যাবে না কেন? কেন যাব না এটা খুব ভালো করেই জানিস। জোর করবি না একদম। আমি চাই না আজকের মতো আনন্দের একটা দিনে অশান্তি হোক। রুয়াত কিছু বলতো, কিন্তু সামিরা শিকদার চলে আসায় আর কিছুই বলল না। সামিরা শিকদার মেয়েকে নিয়ে চলে গেল। শারমিন বেগম আর সাফায়াতের সাথে কথা বলছে কবির শিকদার। রুয়াতকে শারমিন বেগমের সামনে বসানো হয়। শারমিন শিকদার ব্যাগ থেকে আংটি বের করে সাফায়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে পরিয়ে দিতে রুয়াতের হাতে। সাফায়াত আংটিটা নিয়ে হাত বাড়ায় রুয়াতের হাতটা হাতে নেওয়ার জন্য। রুয়াত বাড়িয়ে দেয়। সাফায়াত রুয়াতের হাত ধরে অনামিকা আঙুলে আংটিটা পরিয়ে দেয়। কেমন একটা অদ্ভুত শিহরণ পেয়ে গেল মেরুদণ্ড পেয়ে। সাফায়াত হাতটা ছাড়াতেই রুয়াত তড়িৎ গতিতে হাতটা সরিয়ে নিয়ে আসে। কবির শিকদার আর শারমিন বেগম আলোচনা করে 1 সপ্তাহ পরে বিয়ের ডেট ফিক্সড করলো। আজ বৃহস্পতিবার, আগামী শুক্রবারের পরের শুক্রবার বিয়ে। খুব ঘরোয়াভাবে বিয়েটা হবে। রজনী দরজার আড়াল থেকে বোনের বিয়ের ডেট ফিক্সড হওয়ার কথা শুনে খুশি হলো। তার নিজের জীবনের সুখরা ধরা না দিক,
কিন্তু বোনের জীবনে যেন পৃথিবীর সমস্ত শুক্র এসে ধরা দেয়। রাতের আকাশ বরাবরই আমাদের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। আমি সেসব আকাশের কথা বলছি যেখানে রাতভর তারারা খেলা করে, জানান দেয় তাদের উপস্থিতি, ঔজ্জ্বল্য দিয়ে ভরে তোলে আমাদের হৃদয়ে। এক রাস সৌন্দর্য নিয়ে হাজির হয় রাতের আকাশ আমাদের চোখে। আমরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি, বোঝার চেষ্টা করি সৌন্দর্যের গঠনটা, অতঃপর উদাস মনে ঘুরে বেড়াই